সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানোর একটা প্রাণান্তকর চেষ্টা চলছে একটি মহলের পক্ষ থেকে, এবং সেই জায়গা থেকে প্রশ্ন, কেন তা না হলে সেনাবাহিনীর বিরুদ্ধে গত কয়েকদিন ধরে একটি পক্ষ থেকে অনবরত বিষোদ্গার করা হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে, আক্রমণাত্মক মন্তব্য করা হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরে আসছেন? ঠিক এমন একটি আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গন, এবং শুধুমাত্র যে রাজনৈতিক অঙ্গনেই আলোচনা চলছে তা কিন্তু নয়। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও এই বিষয়টি নিয়ে খবর প্রকাশিত হয়েছে। ভারতের একটি প্রভাবশালী গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া, সেখানেও কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার বিষয়ে একটি খবর প্রকাশিত হয়েছে। এবং আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে সবাইকে স্বাগতম। টাইটেল ও থাম্বনেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়ে তথ্য জানতে পারবেন। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আজকের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। তো প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই যে অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত এখন দেখতে পাবেন। তার আগে বলবো দর্শক, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আর দেরি না করে ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসি। আমার যেন মনে হচ্ছে সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানোর একটা প্রাণান্তকর চেষ্টা চলছে একটি মহলের পক্ষ থেকে, এবং সেই জায়গা থেকে প্রশ্ন, কেন তা না হলে সেনাবাহিনীর বিরুদ্ধে গত কয়েকদিন ধরে একটি পক্ষ থেকে অনবরত বিষোদ্গার করা হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে, আক্রমণাত্মক মন্তব্য করা হচ্ছে। আমি এর মানে এটি বোঝাতে চাচ্ছি না যে সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো মন্তব্য করা যাবে না। যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করা যেতেই পারে। কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো ব্যক্তি বিতর্কের ঊর্ধ্বে নয়, সমালোচনার ঊর্ধ্বে নয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ একটি মহলের কোনো ব্যক্তির কর্মকাণ্ডে বা বক্তব্যে এমনটাই মনে হচ্ছে যেন সেনাবাহিনীর বিরুদ্ধে কিছু বলতে পারলেই নিজেকে বিপ্লবী বলে, নিজেকে প্রচণ্ড সাহসী বলে প্রমাণ করা একটা চেষ্টা অনেকের মধ্যে থাকতে পারে। কিন্তু এর পেছনে আর কি ধরনের খেলা রয়েছে? কেন সেনাবাহিনীর বিরুদ্ধে কারণে অকারণে তুমুল আক্রমণ চালানো হচ্ছে? এবং এই আক্রমণের ধারাটি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে গত 25শে ফেব্রুয়ারি পিলখানা ট্র্যাজেডির দিন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অনেকের কাছে অপ্রিয় হলেও দেশের সাধারণ মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ যে বক্তব্যগুলো তিনি উপস্থাপন করেছেন সেগুলোকে কেন্দ্র করে, এবং তিনি সরাসরি নির্বাচনের কথা বলেছেন, নির্বাচনের টাইম ফ্রেমের কথা বলেছেন। তার ধারণা থেকে কবে নাগাদ নির্বাচনটি হলে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে পারে, উন্নতি করতে পারে, সেই কথাগুলো তিনি স্পষ্টভাবে উচ্চারণ করেছিলেন। তার সেই মন্তব্যের পর থেকে, স্পষ্ট বক্তব্যের পর থেকে আমরা দেখছি বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায় থেকে একেবারে একটু একটু করে শুরু করে এখন এই মুহূর্তে এসে সরাসরি নাম ধরে মন্তব্য করা হচ্ছে। প্রথমে আমরা দেখলাম যে ভুইফোর দু একটি সংগঠন অথবা সদ্য জন্ম নেওয়া দু একটি সংগঠন তারা সেনাবাহিনীর বিরুদ্ধে এবং সেনা প্রধানের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন। দেখে একটু অবাকই লাগলো। কোথায় এদের শক্তি? এদের শেকড়টি কোথায়? কি চাইছে তারা? কারা এই ইন্ধনগুলো দিচ্ছে? আমাদের হিসাব মিলাতে খুব বেশি কষ্ট হয় না। পরবর্তীতে আমরা দেখলাম আরো ভয়ঙ্কর কিছু বক্তব্য আকারে ইঙ্গিতে, কিন্তু যেই জায়গা থেকে এই বক্তব্যগুলো আসছিল সেগুলো খুবই সেন্সিটিভ জায়গা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কোন সদস্যের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে, কেউ বা আবার সরাসরি বক্তব্যের মাধ্যমে এ ধরনের মন্তব্য করতে লাগলেন
সেনাপ্রধানকে কটাক্ষ করে এবং সরাসরি সরাসরি সরকারের বিরুদ্ধে তারা দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আবার একদিন আগে আমরা দেখলাম সরাসরি সেনা প্রধান এবং সেনা বাহিনীকে উদ্দেশ্য করে ছাত্র সমন্বয়কদের কেউ কেউ হুঁশিয়ারি দিচ্ছেন, প্রকাশ্যে মন্তব্য করছেন। কি বলছেন তারা? তাদের বক্তব্যগুলো এরকম: বাংলাদেশ পিপলস রিপাবলিক কোনো মিলিটারি রিপাবলিক নয়, ক্যান্টনমেন্ট থেকে কোনো পলিসি আসবে না, পলিসি যা করার সরকার করবে। এবং এ ধরনের আরো মন্তব্য। কি করতে চায় তারা? কেন সেনাবাহিনীকে বারবার মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে এবং সেনা প্রধানকে সরাসরি রাষ্ট্রদ্রোহী হিসেবে উল্লেখ করা হয়েছে? তিনি নাকি যে বক্তব্যগুলো দিয়েছেন, তিনি তার পদে না থাকলে বা পদটি যদি সরিয়ে রাখা হয় তাহলে তিনি রাষ্ট্রদ্রোহীমূলক বক্তব্য দিয়েছেন। সেনাবাহিনীকে ধন্যবাদ দিতে হয় যে এখনো পর্যন্ত তারা খুবই ঠান্ডা মাথায় সবকিছু হ্যান্ডেল করার চেষ্টা করছেন। এবং সেনাপ্রধান 25শে ফেব্রুয়ারি যে বক্তব্যগুলি দিয়েছিলেন তিনি তার দায়বদ্ধতা থেকে দিয়েছেন এবং তার বক্তব্যের পরে দেশের, আমার ধারণা, আমি একটা পোল দিয়েছিলাম, একটা ভোট দিয়েছিলাম, আপনাদের নিশ্চয় মনে আছে, সেখানে 83% মানুষ সেনাপ্রধানের বক্তব্যকে সমর্থন করেছিলেন আর সম্ভবত 13 বা 14% মানুষ সেনাপ্রধানের বিপক্ষে গিয়ে বক্তব্য দিয়েছেন। 4% মতো মানুষ নীরব ছিলেন, ভোটদানে বিরত ছিলেন, এরকম একটা বিষয়। তো সামান্য এরকম একটি জরিপ থেকে বোঝা যায় যে সেনাপ্রধানের সেই বক্তব্যটি গণমানুষের কাছে কতটা প্রত্যাশিত ছিল এবং তিনি এতদিন পরে এসে কেন এই বক্তব্যটি দিলেন। সারা দেশে যেমন মবক্রেসি চলছে, সারা দেশে যেমন বুলডোজার বাহিনী তৈরি হয়েছে, ভয়ঙ্কর একটা জঙ্গিবাদী গোষ্ঠী তৈরি হয়েছে, সেই জায়গা থেকে কেন সেনাপ্রধান নীরব ভূমিকা পালন করছেন, কেন এতদিন পরে এসে বক্তব্য দিলেন, সেইটা নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল, বরং ক্ষোভ ঝেড়েছেন যে কেন সেনাপ্রধান এতদিন পরে এসে বক্তব্য দিলেন। সেখানে সেনাপ্রধানের সেই বক্তব্যকে তারা একটা অংশ কোনোভাবে মেনে নিতে পারছেন না। কেন মেনে নিতে পারছেন না? সেনাপ্রধান নির্বাচনের কথা বলছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশকে উত্তরণের কথা বলছেন, এটি তাদের গায়ে জ্বলা। এবং আমরা তো জানি ছাত্র সমন্বয় কিংবা নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি কিংবা সরকারের কোনো উপদেষ্টা তারা চাইছেন না যে খুব শীঘ্রই বা সহসা নির্বাচনটি হোক। এটি হলে তারা যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষমতার স্বাদ লাভ করছে সেটি থাকবে না। সেখানেই তাদের গায়ে জ্বালা। সেনাপ্রধান তো 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের দিন তিনি জাতির উদ্দেশ্যে এই বক্তব্য দিয়ে নিজের কাঁধে দায়িত্ব নিয়ে নিয়েছিলেন যে আমার উপর আস্থা রাখুন। তো সেনাপ্রধান কথা বলবেন না? এবং যারা বলছেন সেনাপ্রধানকে আপনি কোত্থেকে এসেছেন, আরো নোংরা ভাষায় কথা বলছে, তারা ভুলে যাচ্ছেন সেনাবাহিনীর সমর্থন না থাকলে জনগণের প্রতি এই অভ্যুত্থান সফল হতো না। তারা সেনাবাহিনীর সহযোগিতা নিয়েই এখন সেনাবাহিনীর সঙ্গে চোখ উল্টে দিতে যাচ্ছে। আমি ইনফর্মাল একটি শব্দ ইউজ করলাম, সরি। যাই হোক, ঠিক নয়। এবং তারা যে বুঝে না বুঝে কথাগুলো বলছে আমার সেটি মনে হয় না। এর পিছনে কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র রয়েছে, বিশেষ কোনো অশুভ শক্তির। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরে আসছেন? ঠিক এমন একটি আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গন, এবং শুধুমাত্র যে রাজনৈতিক অঙ্গনেই আলোচনা চলছে তা কিন্তু নয়, আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও এই বিষয়টি নিয়ে খবর প্রকাশিত হয়েছে। ভারতের একটি প্রভাবশালী গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া, সেখানেও কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার বিষয়ে একটি খবর প্রকাশিত হয়েছে এবং সেখানে শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তিনি ফিরে আসবেন ব্যাপারটা এরকম ভাবে অ্যাড্রেস করা হয়নি। বলা হচ্ছে যে তিনি প্রধানমন্ত্রী রূপেই বাংলাদেশে ফিরে আসবেন এবং বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যম এই খবরটিকেও অনেক গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। আপনারা জানেন বর্তমানের
রাজনৈতিক পরিস্থিতি নানান ধরনের সমীকরণের মধ্য দিয়ে যাচ্ছে। সেই 2013 সালের শাহবাগ যেন আবারও নতুন করে জেগে ওঠার একটা চেষ্টা চলছে। অন্যদিকে শাপলা চত্বরে সেই দুঃসহ স্মৃতিও রয়েছে কারো কারো মনে। সবকিছু মিলিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি আবারও বাংলাদেশে ফিরে আসবেন? ফিরে আসলে তার পরিণতি কি হতে পারে, বা তিনি কিভাবে বর্তমানে প্রতিকূল সময়ে বাংলাদেশে ফিরে আসার সাহস করছেন, এমন নানান খবর কিন্তু ছড়াচ্ছে বিভিন্ন মাধ্যমে। শেখ হাসিনার আজকে একটি বক্তব্য কিছুক্ষণ আগে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে। সেখানে তিনিও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানাচ্ছেন নানান বিষয় নিয়ে প্রতিবাদ করতে। তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি বক্তব্য রাখতেই পারেন এবং তিনি রেখেছেন, কিন্তু পরিস্থিতি কি তাই বলে? মূলত আসলেই কি সম্ভব শেখ হাসিনার বাংলাদেশে এই মুহূর্তে ফিরে আসা? শেখ হাসিনা এক্ষেত্রে বেশ কিছু দিন তিনি সময় দিয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে। তাদের ভাষ্য অনুযায়ী বা আওয়ামী লীগের ভাষ্য অনুযায়ী, বা আওয়ামী লীগ যেটা মনে করে, তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেশ কিছু সময় দিয়েছে এবং সেই সময়টুকুতে তারা দেখেছে মূলত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিশৃঙ্খল পরিস্থিতি কতটুকু তারা সামলে নিতে পারে। এবং এখনো যেহেতু বিশৃঙ্খল পরিস্থিতি চলছে, প্রতিনিয়তই আমরা ধর্ষণের খবর পাচ্ছি, এবং আজকে সেই মাগুরার শিশু আসিয়া ধর্ষণের শিকার হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেছে। তার মৃতদেহ হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়েছে তার জন্মস্থান, এবং সেখানে তার নামাজে জানাজাও হয়ে গেছে, দাফনও হয়ে যাওয়ার কথা। এবং এই বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে এই অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে নানান ধরনের রাজনৈতিক আলোচনা ঠাঁই পাচ্ছে বারে বারে। ভারতের দিক থেকে বলা হচ্ছে যে শেখ হাসিনা তিনি বাংলাদেশে ফিরবেন, তিনি প্রধানমন্ত্রী রূপে ফিরবেন, যেটি আমরা শুভেন্দু অধিকারী, যিনি বিজেপির পশ্চিমবঙ্গের নেতা বা বিধানসভার তিনি নেতা, তিনি এর আগে থেকে অনেকদিন ধরে তিনি বলে আসছিলেন এই একই রকম কথা। কিন্তু শেখ হাসিনা কি করে বাংলাদেশে ফিরবেন, বা সেই পরিস্থিতি কি করে তৈরি হবে, এটা কি শুধুমাত্র গাল গল্প, নাকি এই কথার কোনো ধরনের ভিত্তি রয়েছে? শেখ হাসিনা 75-এর 15ই আগস্টের যেই ভয়াবহ পট পরিবর্তন ঘটে গেল বাংলাদেশে, তার পরবর্তী সময়ে ভারতে অবস্থান নেওয়ার পরে 6 বছর পরে 81 সালে 17ই মে তার ফিরে আসার সঙ্গে বর্তমানে তার যে ফিরে আসা, দুটার পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। 81 সালে শেখ হাসিনা স্বজন হারানো একজন বাঙালি নারী, বাঙালি কন্যা হিসেবে তিনি এসেছেন, এতিম কন্যা হিসেবে তিনি বাংলাদেশে এসেছেন, এবং তখন তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না, তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। তার বাবার করা রাজনৈতিক দল, যদিও ততদিনে তিনি নিজেও আওয়ামী লীগের সভাপতি হয়েছেন, সেই দল বাকশাল থেকে শুরু করে নানান ধরনের অভিযোগ ছিল, কিন্তু শেখ হাসিনা তখন একেবারেই এসেছেন একজন ভিকটিম হিসেবে। কিন্তু বর্তমান সময়ের এত বছর পরের 81 থেকে 25-এ শেখ হাসিনা অনেক পার্থক্য রয়েছে এখানে। তার বিরুদ্ধে পাহাড় সম অভিযোগ রয়েছে, গণহত্যার অভিযোগ রয়েছে, যদিও প্রতিটি কথোপকথনে বা প্রতিটি বক্তব্যে শেখ হাসিনা নিজেকে নির্দোষ হিসেবে দাবি করে থাকেন, কিন্তু সেটি আসলে কতটুকু নির্দোষ তিনি, সেটি তার প্রমাণের জন্য তাকে তো মূলত এটা ফেস করতে হবে। তিনি কি আদৌ এগুলো ফেস করার জন্য এই মুহূর্তে তিনি তৈরি, সেটা কিন্তু কোনোভাবেই আমরা সে ধরনের কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। তবে একটা জিনিস যেটা বর্তমানে সারা দেশব্যাপী যে ধরনের নারী নির্যাতন, সহিংসতা বা যৌন সহিংসতা, ধর্ষণের ঘটনা ঘটছে, সেই ঘটনার প্রতিবাদে 15 তারিখ, আজকে 13ই মার্চ, 15ই মার্চ গণজাগরণ বা শাহবাগে সেই গণজাগরণ মঞ্চ একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। এবং অনেকেই যারা আওয়ামী পন্থী মানুষজন রয়েছেন, তারা অনেকেই মনে করছেন যে এই ঘটনার মধ্য দিয়ে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার পথ প্রশস্ত হবে। এটা কি নতুন ধরনের কোনো চাল কিনা, সে ব্যাপারে আসলে সময় যত গড়াবে ততই আমরা স্পষ্ট হতে থাকব। তবে সেনাবাহিনী প্রধান যেভাবে তিনি বলেছেন, ফেব্রুয়ারি শেষের দিকে এসে কোনো ধরনের সংঘাত তিনি চান না, হানাহানি চান না, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ডিসেম্বরের মধ্যে তিনি অনুষ্ঠান করতে চান। এবং এর পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি যে
নানান ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, পরিস্থিতি খুব দ্রুততম সময়ের মধ্য দিয়ে পরিবর্তন হয়ে যাচ্ছে, এক ধরনের পরিস্থিতি অন্যরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি, নানান কিছু। আমি অনেক কিছু বলছি না, আপনারা নিজেরা সেটি এক্সপিরিয়েন্স করছেন বা আপনারা সেটি দেখছেন, আপনারা সেটি জানেন এবং আপনারা সেটি বোঝেন। তবে শেখ হাসিনার এই যে ফিরে আসার যে চেষ্টা, বা তিনি নিজেও কিন্তু তার বক্তব্যে বা তার ফোন কলে বা তার কথোপকথনে তিনি বারংবার বলে থাকেন তিনি ফিরে আসবেন এবং তিনি বলেন যে তিনি মহান রাব্বুল আলামিনের অশেষ কৃপায় তিনি এবারের মতো বেঁচে গিয়েছেন, কারণ তার হাতে কিছু অসমাপ্ত কাজ মহান রাব্বুল আলামিন করাতে চান। এই বক্তব্য বা এই ধরনের কথাবার্তা শেখ হাসিনা কেন বলছেন? তার মানে কি তিনি বাংলাদেশে ফিরে আসার কোনো ধরনের ক্লিয়ার ইন্ডিকেশন পেয়েছেন? আবার সমন্বয়ক যারা, যদিও সমন্বয়ক পদটি বিলুপ্ত, এটি নাহিদ ইসলাম, তিনি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, তিনি বলেছেন যে যেহেতু দল গঠন হয়ে গেছে এখন আর সমন্বয়ক ব্যাপারটা আগের মতো নাই। তারা শুরুর দিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবের পদত্যাগের দাবি করেছিলেন, সেটা আমরা দেখেছি যে ভণ্ডুল হয়ে গেছে, সেই দাবি পূরণ হয়নি এবং আমরা নানানভাবে দেখতে পাচ্ছি সেনাবাহিনী প্রধানের উপরেও নানান ধরনের তার পদত্যাগের বা তাকে সেনাবাহিনী প্রধানের পদ পাল্টে ফেলারও নানান ধরনের কথাবার্তা বিভিন্ন মহলে আমরা শুনতে পেয়েছি, সেটাও আমরা দেখছি যে একেবারে অপরিবর্তনীয় রয়েছে। এখন শেখ হাসিনার চলে যাওয়ার পেছনে সেনাবাহিনীর দায় রয়েছে এটা অনেকেই বলছেন, বা শেখ হাসিনাকে পর্যাপ্ত সময় দেয়া হয়নি, তিনি বক্তব্য রাখতে চেয়েছেন জাতির উদ্দেশ্যে, সেই সময় তাকে দেয়া হয়নি বক্তব্য রাখার, তাকে মাত্র 20-25 মিনিট বা 45 মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে আরেকটা বিষয় খুব জোর গলায় বলা হয়েছিল এতদিন ধরে যে সেনাবাহিনী গুলি চালাতে চায়নি বলেই শেখ হাসিনার পতনটা ত্বরান্বিত হয়েছে। তো যাই ঘটুক না কেন, শেখ হাসিনার অ্যাপয়েন্টেড দুজন মানুষ কিন্তু বর্তমানে বাংলাদেশে রাষ্ট্রের শীর্ষস্থানীয় পদে রয়েছেন এবং এই দুজন মানুষ যে শেখ হাসিনার ফিরে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন না, সেই ব্যাপারে আমরা কতটুকু নিশ্চিত হতে পারি? বা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারাও চাইছেন শেখ হাসিনাকে ভারত